হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তানভীর হোসেন তন্দ্রা। আজকে গুরু ক্লাবের পক্ষ থেকে আমাদের নিয়মিত প্র্যাকটিস শোটি নিয়ে আবারও চলে এসেছি। আপনারা সবাই আমাদের সাথে লাইভে যুক্ত হন এবং আমাকে কমেন্ট করে জানান যে আমার স্ক্রিন ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা। আর যারা যারা আমাদের লাইভটি দেখছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কোথা থেকে কে যুক্ত হয়েছেন এবং আমাদের লাইভটা দেখছেন। তো আজকে আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি যে কোনো সাবজেক্ট আমরা আসলে র্যান্ডমলি প্র্যাকটিস করব। আমাদের অ্যাপের একটা সেকশন আছে প্র্যাকটিস সেকশন। সো ওখান থেকে আমরা অনেক ধরনের কোয়েশ্চেন থাকতে পারে, সেখানে আপনাদের একটু দেখাই। এই প্র্যাকটিস সেশনে ফিল্টার ইওর কোয়েশ্চেন, এখানে বেশ কয়েকটি সেকশন আছে। আমি এখানে সিলেক্টেড কিছু টপিক রেখেছি: বাংলা ভাষা ও ব্যাকরণ, বাংলা সাহিত্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল, সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটার ও তথ্য প্রযুক্তি। যেহেতু এখানে ম্যাথভাবে করা যাবে না, এই জন্য জাস্ট এই সাবজেক্টগুলো রেখেছি। তো আজকে এই সাবজেক্টগুলোর উপরে আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি বিভিন্ন কোয়েশ্চেন্স। সো আশা করি আপনারা যারা যারা আমাদের সাথে লাইভটি দেখছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের সম্পূর্ণ লাইভটি এনজয় করবেন এবং প্র্যাকটিস করবেন আমার সাথে। ওকে, সো আমাদের যে ফার্স্ট কোয়েশ্চেনটা সেটা আপনাদের স্ক্রিনের সামনে আমি দিয়ে দিচ্ছি। আমি আসলে দেরি না করে আমাদের প্র্যাকটিস সেশনটা শুরু করে দিলাম। সো ফার্স্ট কোয়েশ্চেন যেটা, হি ওয়াজ deprived dash his paternal property. Option A for, option B on, অপশন সি অফ, নাকি অপশন ডি অ্যাট। এটা প্রিপোজিশন থেকে একটা কোয়েশ্চেন দিয়েছে। তো কোয়েশ্চেনটা আবার বলছি, হি ওয়াজ ডিপ্রাইভড ড্যাশ হিজ প্যাটার্নাল প্রপার্টি। আপনাদের কাছে কি মনে হয় কোন প্রিপোজিশনটা এখানে বসতে পারে? হি ওয়াজ ডিপ্রাইভড ফর হিজ প্যাটার্নাল প্রপার্টি, he was deprived on his paternal property, he was deprived of his paternal property, নাকি he was deprived at his paternal property। আপনাদের কাছে কোনটি মনে হয় সঠিক উত্তর? আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। সো আমার কাছে তো কোনটি মনে হচ্ছে, দেখা যাক। আপনারা অনেকেই কমেন্ট করেছেন। খান আসাবুর লিখেছেন অপশন সি অফ। তিনি বলছেন হি ওয়াজ ডিপ্রাইভড অফ হিজ প্যাটার্নাল প্রপার্টি। আরো যারা যারা আছেন তারা আমাদেরকে এভাবে খান আসাবুর যে আছেন তার মতো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে কোনটি সঠিক মনে হচ্ছে। আমার কাছে অফ মনে হচ্ছে, যে হি ওয়াজ ডিপ্রাইভড অফ, ডিপ্রাইভড এর সাথে আই থিঙ্ক অফই হওয়ার কথা, ডিপ্রাইভড অফ হিজ প্যাটার্নাল প্রপার্টি। এই প্রিপোজিশনটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট লাগছে। আমি ভুলও হতে পারি, আমরা এটা অবশ্যই যাচাই করে দেখব যে সঠিক উত্তর কোনটি হয়। সো আমি আপনাদের মন্তব্যের জন্য অপেক্ষা করছি যে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনার কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। যেহেতু আমার অফ মনে হচ্ছে এবং একজন বলেছেন অফ, সো আমরা অফটা সিলেক্ট করে দেখি যে এটা সঠিক উত্তর কিনা। যে এটাই সঠিক উত্তর। আপনাকে অসংখ্য ধন্যবাদ খান নাসাবুর ভাই।
আপনি সঠিক উত্তর দিয়েছেন। সো আমরা ব্যাখ্যাটা একটু পড়ে নিচ্ছি। ডিপ্রাইভের পর সর্বদা অফ বসে, এর অর্থ বঞ্চিত হওয়া। সো ডিপ্রাইভড অফ হওয়া মানে হচ্ছে বঞ্চিত হওয়া। সো এখানে যে লাইনটা ছিল, হি ওয়াজ ডিপ্রাইভড অফ হিজ প্যাটার্নাল প্রপার্টি, এটার অর্থ হচ্ছে তিনি তার পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন। সো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। আজকে আমরা র্যান্ডমলি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে যাচ্ছি। তো যে কোনো ধরনের বাংলা কোয়েশ্চেন, ইংলিশ কোয়েশ্চেন, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, যে কোনো বিষয়ের উপর কোয়েশ্চেন আসতে পারে। তো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি? সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি হবে? এখানে অপশন আছে নির্ভয়, বিস্ময়, প্রত্যয় নাকি দ্বিধা। হাবিবুল্লাহ হাবিব ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আশা করি আপনারা যারা যারা আমাদের লাইভটা দেখছেন তারা আমাদের যে প্রশ্নগুলো আছে এগুলোর সঠিকভাবে উত্তর দেবেন। ভুল হলেও আসলে কোনো সমস্যা নেই, এটা মূলত নিজেকে যাচাই করার জন্যই লাইভ শোটা করা, প্র্যাকটিস শোটা করা, যাতে আপনারা নিজেরা নিজেদেরকে যাচাই করতে পারেন যে আপনারা সঠিক উত্তর দিচ্ছেন নাকি ভুল উত্তর দিচ্ছেন, এবং সেটা শুধরে নিয়ে যেন পরীক্ষার হলে আমরা এই ভুলগুলো আর না করি। তো খান আসাবুর লিখেছেন অপশন সি বা অপশন গ, প্রত্যয়। সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি? সংশয়, প্রত্যয়। তিনি প্রত্যয় বলছেন। আরো যারা যারা দেখছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনার কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। অপশনগুলো আবার বলছি, নির্ভয়, বিস্ময়, প্রত্যয় নাকি দ্বিধা। আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে এটার সঠিক উত্তর কোনটি হতে পারে। হাবিবুল্লাহ হাবিব ভাই অপশন গ বলছেন প্রত্যয়। যেহেতু সেম উত্তরে আমরা দুটো পেয়েছি, আমার কাছেও মনে হচ্ছে, আচ্ছা আমরা প্রত্যয়টা, আমিও ভুল হতে পারি, যেহেতু দুজনে বলছেন প্রত্যয়, তাহলে আমরা প্রত্যয়টা সিলেক্ট করে দেখি যে এটা সঠিক উত্তর হয় কিনা। জি, এটা সঠিক উত্তর। তো আমরা আরেকটি উত্তর জেনে গেলাম যে সংশয়ের বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রত্যয়। আরো কিছু বিপরীতার্থক শব্দ রয়েছে, যেমন সমক্ষ, পরোক্ষ, সিদ্ধ, রুক্ষ, স্নিগ্ধ, রুক্ষ, সৃষ্টি, সংহার, সিক্ত, শুষ্ক, সুপ্ত, ব্যক্ত, প্রদোষ, প্রত্যুষ। সো এই যে আমরা প্রথম থেকে আমরা দুটো কোয়েশ্চেন সলভ করে ফেলাম, একটা ইংলিশের কোয়েশ্চেন ছিল আর একটা বাংলার কোয়েশ্চেন। আশা করি পরবর্তীতে আরো বিভিন্ন টপিকের কোয়েশ্চেনগুলো আসবে, তো আপনারা ওগুলো উত্তর করার চেষ্টা করবেন। আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। Your watch has run dash down, short, good নাকি আপ। এখানে কোন লাইনটা অ্যাপ্রোপ্রিয়েট লাগছে? এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা মনে হচ্ছে? Your watch has run down, your watch has run short, your watch has run good, your watch has run up। এখানে কোন লাইনটা সঠিক মনে হচ্ছে আপনাদের কাছে? আমি আসলে আজকে সরি, আমার ঠান্ডা লেগেছে প্রচন্ড, ঠিকভাবে কথা বলতে পারছি না। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, লাইনটা ইয়োর ওয়াচ হ্যাজ রান ডাউন, ইয়োর ওয়াচ হ্যাজ রান শর্ট,
your watch has run good নাকি your watch has run up? খান ভাই লিখেছেন down. Your watch has run down. আমরা আরো উত্তর আশা করছি সবার কাছ থেকে। হাবিবুল্লাহ হাবিব ভাইও বলছেন অপশন ক ডাউন। Your watch has run down. এটাই আসলে অ্যাপ্রোপ্রিয়েট লাগছে। Your watch has run short টা আসলে হওয়ার কথা না। Your watch has run good. Your watch has run up. সো যেহেতু আমি অনেকের উত্তরই ডাউন পেয়েছি, আমরা ডাউনটাকে সিলেক্ট করে দেখি এটি সঠিক উত্তর কিনা। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দুজনেই সঠিক উত্তর দিয়েছেন এবং আপনারা সবগুলো প্রশ্নের উত্তরই সঠিক দিয়েছেন, সেটা খুবই ভালো একটা বিষয়। সো আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের লাইভটি দেখবেন। আমরা একটু ব্যাখ্যাটা পড়ি। রান ডাউন একটি ফ্রেজ যার অর্থ অকেজো বা নষ্ট হয়ে যাওয়া, তাই বাক্যের অর্থ অনুযায়ী শূন্য স্থানে ডাউন বসবে। তাহলে আমরা নতুন একটা ওয়ার্ডের বা ফ্রেজের মিনিং জানলাম, সেটা হচ্ছে রান ডাউন। সো রান ডাউন মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, অকেজো হয়ে যাওয়া। সো এখানে যে লাইনটা ছিল ইয়োর ওয়াচ হ্যাজ রান ডাউন, তার মানে তোমার ঘড়িটি নষ্ট হয়ে গিয়েছে। সো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। হরতন শব্দটি আরবি, ফার্সি, ওলন্দাজ নাকি পর্তুগিজ? আশা করি আপনারা যারা যারা আমাদের লাইভটি দেখছেন তারা পারবেন। হরতন, রুইতন, কার্তুজ এগুলো কোন শব্দ? আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে পারবেন। আরবি শব্দ, ফার্সি শব্দ, ওলন্দাজ শব্দ নাকি পর্তুগিজ শব্দ? হরতন শব্দটি কোন শব্দের মধ্যে পড়ে? আরবি, ফার্সি, ওলন্দাজ, পর্তুগিজ? এখানে হরতন আসলে আরবি হওয়ার কথা না, ফার্সির মধ্যেও আমার মনে হয় না হরতন পড়ে। আপনারা আমাদেরকে জানান যে আপনাদের কাছে কোনটি সঠিক মনে হচ্ছে। খান সাবুর ভাই লিখেছেন অপশন সি ওলন্দাজ। আমার কাছে ওলন্দাজই লাগছে। আর যারা আছেন তারাও আমাদেরকে সঠিক উত্তরটি জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। আমি আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি। আমরা কিছুক্ষণ সময় দিচ্ছি আপনাদেরকে, আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন চিন্তা ভাবনা করে আস্তে ধীরে। যারা যারা দেখছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনার কাছে কোনটি মনে হচ্ছে যে হরতন শব্দটি আরবি, ফার্সি, ওলন্দাজ নাকি পর্তুগিজ? আচ্ছা, যেহেতু খান আসাবুর লিখেছেন ওলন্দাজ এবং আমার কাছে ওলন্দাজ মনে হচ্ছে, আমরা আরেকটা কমেন্ট পেয়েছি হাবিবুল্লাহ হাবিব ভাই লিখেছেন অপশন গ ওলন্দাজ। সো আমার মনে হয় এটাই সঠিক উত্তর। সো আমরা এটা সিলেক্ট করে দেখি এটা সঠিক উত্তর কিনা। জি, এটাই সঠিক উত্তর। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তরটি দেওয়ার জন্য। আমরা ব্যাখ্যাটা পড়ে নিই। তাস খেলা সম্পর্কিত শব্দগুলো যেমন টেক্কা, হরতন, রুইতন, নিষ্কাপন, তুরুপ প্রভৃতি ওলন্দাজ ভাষা থেকে এসেছে। তাহলে তাস রিলেটেড যতগুলো ওয়ার্ড আছে, যেমন যে টেক্কা, হরতন, রুইতন, নিষ্কাপন, তুরুপ, এই সবগুলোই হচ্ছে আমাদের ওলন্দাজ ভাষা থেকে এসেছে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা দেখি কি কোন সাবজেক্টে হয়। আচ্ছা, which is the opposite in meaning to annihilate? Which is the opposite in meaning to annihilate? তার মানে অ্যান্টোনিমটা বলতে বলছে destroy, convert, disobey or establish.
আমাদেরকে সঠিক উত্তরটি কমেন্ট করে জানান যে আপনাদের কাছে কোনটা সঠিক উত্তর মনে হচ্ছে। খান আসাবর লিখেছেন ডিস্ট্রয়। সো অ্যানিহিলেট এটার অ্যান্টোনিম বা অপোজিট মিনিং হচ্ছে, খান আসাবর ভাই বলছেন ডিস্ট্রয়, আনিল আক্তার আপু বলছেন অপশন ডি এস্টাবলিশ। দেখি আরো কে কে আমাদেরকে কমেন্ট করে জানায় যে তাদের কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। Which is the opposite in meaning to annihilate? Destroy, convert, disobey, or establish? হাবিবুল্লাহ হাবিব ভাই লিখেছেন অপশন ক ডিস্ট্রয়। আমার কাছেও ডিস্ট্রয়টা মনে হচ্ছে যে এটাই অপোজিট মিনিং হবে। তো আমরা দেখি ডিস্ট্রয় সিলেক্ট করে দেখি কোনটি সঠিক উত্তর। ওকে, এটা রং অ্যান্সার ছিল। আনিলা আক্তার আপু আমাদের সঠিক উত্তর দিয়েছেন এস্টাবলিশ। এটা আমরা জেনে নিই, অ্যানিহিলেট মানে হচ্ছে ধ্বংস করা, এর বিপরীত শব্দ হলো এস্টাবলিশ, যার অর্থ প্রতিষ্ঠা করা। আর ওনাদের এখানে ছিল ডিস্ট্রয়, ডিসওবে। সো ডিস্ট্রয় যেটা সেটা হচ্ছে অ্যানিহিলেটের সিনোনিম, অ্যান্ড ডিসওবে অর্থ হচ্ছে অমান্য করা। সো আমরা দেখলাম যে এটা রং অ্যান্সার ছিল, আমাদের সঠিক উত্তর অ্যানিহিলেটের অর্থ যেহেতু ধ্বংস করা, সো এটার ঠিক অপোজিট ওয়ার্ডটা হবে এস্টাবলিশ, যেটা অর্থ হচ্ছে প্রতিষ্ঠা করা। সমস্যা নেই, একটা ভুল হয়েছে তো কি হয়েছে, ইনশাল্লাহ আর পরেগুলো সঠিক হবে। তো এখান থেকে আমরা ভুলটা বুঝতে পারলাম এবং আমরা নতুন একটা ওয়ার্ডের মিনিংও জানতে পারলাম। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ওকে, কোশ্চেনটা, I am looking dash to the opportunity. অপশন আছে for, on, up, forward. কোশ্চেনটা আবার বলছি, এখানে কোনটা হতে পারে? I am looking for to the opportunity, I am looking on to the opportunity, I am looking up to the opportunity, নাকি I am looking forward to the opportunity? খান আসাবুর লিখেছেন ফর, আই এম লুকিং ফর টু দ্য অপরচুনিটি। আনিল আক্তার আপু লিখেছেন আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য অপরচুনিটি। আপনাদের কাছ থেকে আরো মন্তব্য আশা করছি। দেখি আরো কে কি বলেন। I am looking up to the opportunity, I am looking on the opportunity, I am looking on to the opportunity. I think এটা হওয়ার পসিবিলিটি খুব কম। আমার কাছে কেন জানি মনে হচ্ছে I am looking up to the opportunity হতে পারে। আসলে শিওর না, আমার কাছে লাগছে এটা খুব ক্লোজ শট লাগছে যে I am looking up to the opportunity. সো আপনাদের কাছে যেটা সঠিক উত্তর মনে হচ্ছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সেই হিসেবে আমি সিলেক্ট করে দেখব যে কোনটা আসলে সঠিক উত্তর হয়। যারা যারা আমাদের কমেন্টে দেখছেন তার সরি যারা যারা আমাদের লাইভটি দেখছেন তারা আমাদের লাইভটি শেয়ার করে দিতে পারেন। আর আমাদের যে এখন প্রশ্নটা আছে আই এম লুকিং ড্যাশ টু দ্য অপরচুনিটি, এটার সঠিক উত্তর কি হতে পারে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, আমাদের এখানে অলরেডি দুইজন কমেন্ট করেছেন ফর এবং ফরওয়ার্ড। আর আমি যেহেতু বলছি আপ টু দ্য অপরচুনিটি, আমি আসলে জানি না কোনটা সঠিক হয়। আমরা আরো একটা অ্যান্সার পেলাম, হাবিবুল্লাহ হাবিব ভাই লিখেছেন অপশন ক। আচ্ছা দেখি
যেহেতু ক অ্যান্সারটা আমরা বেশি পেয়েছি, আমরা ফর সিলেক্ট করে দেখি। আই এম লুকিং ফর টু দ্য অপরচুনিটি, অপশন এ। দেখি এটা সঠিক উত্তর হয় কিনা। নো, ইটস আ রং অ্যান্সার। সঠিক উত্তর হচ্ছে ফরওয়ার্ড। সো আনিল আক্তার আপু আবারও সঠিক উত্তর দিয়েছেন ফরওয়ার্ড। আমরা এটার অর্থটা জেনে নিই। লুক ফরওয়ার্ড টু একটি ফ্রেজ, সুতরাং শূন্যস্থানে ফরওয়ার্ড বসবে। সো লাইনটা যেটা ছিল যে আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্য অপরচুনিটি হবে এখানে। সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা যারা কমেন্ট করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এবং একটা দুটো কোয়েশ্চেন আসলে ভুল উত্তর দেওয়াই হয় আর কি, হয়ে যায়, মানুষ মাত্রই ভুল। আশা করি পরবর্তী প্রশ্নগুলো সঠিক উত্তর দিবেন এবং সেগুলো আর ভুল হবে না। সো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ওকে, which one is the correct indirect narration? Which one is the correct indirect narration? তাহলে narration হচ্ছে এখানে করতে হবে, মানে কোশ্চেন আছে একটা, why have you beaten my dog? Why have you beaten my dog? He said to me. I think narration সবাই করেছেন টুকটাক, তো এই সম্পর্কে হয়তো জ্ঞান আছে আশা করি। তো আমরা একটু দেখি, why have you beaten my dog? He said to me. আপনাদের কাছে যেটা সঠিক উত্তর মনে হয় আমাদেরকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আমরা দেখি এখানে অপশন কি কি আছে। demanded me, why had I beaten his? Okay, he asked me why I had beaten his dog. He inquired me why had beaten his dog. And he demanded of me why I had beaten his dog. So indirect narration করলে এখানে আপনার কাছে কোনটা সঠিক উত্তর মনে হচ্ছে? Why have you beaten my dog? আপনারা অনেকে কমেন্ট করেছেন। খান আসাবুর লিখেছেন অপশন সি, he inquired me why I had beaten his dog. আনিল আক্তার লিখেছেন অপশন ডি, he demanded of me why I had beaten his dog. ন্যারেশন করার টাইমে আমি যতটুকু জানি, ন্যারেশনের টাইমে আসলে যখন কোয়েশ্চেন করা হয় বা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, তখন আস্কড দিয়ে জিজ্ঞেস করা হয় আসলে। সো আমার কাছে অপশন বি মনে হচ্ছে, যে হি আস্কড মি why I had beaten his dog. ওকে, I had beaten his dog টাও তো হয় না, এটা হতে পারতো যে he asked me why I had beaten his dog। এখানে হ্যাভটা একটু এক্সট্রা লাগছে। আনিল আক্তার আপু লিখছেন he demanded of me why I had beaten his dog। হ্যাঁ, আমার কাছে এটাও মনে হচ্ছে আসলে অপশন ডি এন্ড বি এর মধ্যে আমি একটু কনফিউজড, বাট অপশন বি তে যে হ্যাভ হ্যাড এর জন্য এটা আমাকে কনফিউজড বেশি করে দিয়েছে। এখানে যদি হ্যাভটা না থাকতো তাহলে আমি শিওর বলতাম যে এটা অপশন বি। সো হাবিব ভাইও লিখছেন অপশন ডি, he demanded of me why I had beaten his dog। আচ্ছা, দেখি আমরা অপশন ডি টা সিলেক্ট করে দেখি যে এটা সঠিক উত্তর কিনা। He demanded of me why I had beaten his dog. I'm sorry. Yes, আপনারা সঠিক উত্তর দিয়েছেন। আপনারা যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা একটু ব্যাখ্যাটা পড়ে নিই কেন এখানে এটা সঠিক উত্তর হলো এবং অপশন বিটা হলো না, যেটা আমি আপনাকে বলেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স ন্যারেশনের ক্ষেত্রে কিন্তু আস্কড দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, কিন্তু এখানে কিন্তু আসলে সে কি বলছে যে why have you beaten my dog?
ডিমান্ড টাইপের বোঝাচ্ছে। সো রিপোর্টিং ভার্বটি আস্ক বা সে টু সাধারণত ইনকোয়ার অফ, ওয়ান্ট টু নো, ডিমান্ড অফ, ওয়ান্ডার ইত্যাদিতে পরিবর্তিত হয়। রিপোর্টেড স্পিচ যদি ইন্টারোগেটিভ প্রোনাউন হু, হুম, হুজ, হোয়াট, হুইচ ইত্যাদি বা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব ওয়াই, ওয়্যার, হাউ, হোয়েন ইত্যাদি দ্বারা আরম্ভ হয় তবে ইফ অর ওয়েদার বসে না, ওই শব্দটি বসে। সেন্টেন্সটি ইন্টারোগেটিভের পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়। সুতরাং এই নিয়ম অনুযায়ী হি ডিমান্ডেড অফ মি হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ সঠিক উত্তর। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাট এটা কাজ করছে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে। এজন্য আমরা এখানে দিয়েছি হি ডিমান্ডেড অফ মি হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ। তো যারা যারা আমাদের সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। which one of the following words is common gender? নিচের কোন অপশনটি কমন জেন্ডারের মধ্যে পড়ছে? অপশনগুলো বলছে লয়ার, ব্লোন্ড, নার্স or shrew. Which one of the following words is common gender? তার মানে এখানে নারী পুরুষ উভয়কেই বোঝাচ্ছে। এখানে আসলে কোন ওয়ার্ডটা দিয়ে? লয়ার, ব্লোন্ড, নার্স, শ্রু। আনিল আক্তার আপু বলছেন অপশন এ লয়ার, খানা সবুর ভাই বলছেন অপশন ডি শ্রু। আরো যারা যারা আছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কাছে সঠিক উত্তর কোনটি মনে হচ্ছে। যে খানা সবুর ভাই আমি বুঝেছি এটা শ্রু বোঝাচ্ছেন আপনি। ওকে, আরো যারা আছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানান। আপনার কমেন্টের জন্য আমরা অপেক্ষা করছি। আপনারা চিন্তা ভাবনা করে আমাদেরকে উত্তর দিতে পারেন। হাবিবুল্লাহ হাবিব ভাই বলছেন অপশন এ। যেহেতু কমন জেন্ডার, তার মানে কমন জেন্ডার মানে এটাই বোঝাচ্ছে যে নারী পুরুষ উভয়কেই বোঝাচ্ছে যে একটা ওয়ার্ড দিয়ে। ওটার আসলে কোনো মেল ফিমেল জেন্ডার টাইপের হয় না, মানে একদম নিউট্রাল টাইপের বলা যায় না। নিউট্রাল জেন্ডার আসলে আলাদা, কমন জেন্ডার মানে উভয়কেই বোঝানো হয়। সো আমরা যেহেতু আমরা দুজনের কাছ থেকে পেয়েছি অপশন এ লয়ার, তাহলে আমরা লয়ারটা সিলেক্ট করে দেখি যেটা সঠিক উত্তর হয় কিনা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এটা সঠিক উত্তর লয়ার। সো আমরা ব্যাখ্যার একটু পড়ি। লয়ার দ্বারা আইনজীবী পুরুষ বা মহিলা উভয়কে বোঝায়। ব্লোন্ড অর্থ সোনালী চুল বিশিষ্ট রমণী। নার্স অর্থ সেবিকা। শ্রু অর্থ ঝগড়াটে মহিলা। সো আপনারা যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আনিল আক্তার আপু এবং হাবিবুল্লাহ হাবিব ভাই দুজনের সঠিক উত্তর দিয়েছেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আদালত কোন ভাষার শব্দ? আদালত কোন ভাষার শব্দ? আরবি, ফার্সি, উর্দু নাকি হিন্দি?
এখানে সঠিক উত্তর কোনটি হবে? আদালত কোন ভাষার শব্দ? কোর্ট রিলেটেড যেসব ওয়ার্ড আছে এগুলো কোন ভাষার শব্দ হতে পারে আপনার কাছে কোনটি মনে হয়? আদালত কোন ভাষার শব্দ? আরবি, ফার্সি, উর্দু নাকি হিন্দি? একটু আগে হয়তো আমার স্ক্রিন চলে গিয়েছিল, এটা সমস্যা নেই, আবার ঠিক করে ফেলেছি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, আমরা আরো কিন্তু অনেকক্ষণ ধরে প্র্যাকটিস ওটা কন্টিনিউ করব। আর আপনারা আমাদেরকে জানাতে পারেন যে আপনাদের পছন্দের কোন সাবজেক্টের ওপর আপনারা প্র্যাকটিস করতে চান, আমাদেরকে কমেন্ট করে জানালে আমি সেই সিলেক্টেড সাবজেক্ট থেকেই প্র্যাকটিস করব। সো আপনাদের পছন্দ মতো আমাদেরকে জানাতে পারেন। আচ্ছা, আদালত কোন ভাষার শব্দ? আনিল আক্তার আপু বলছেন অপশন এ আরবি। এই টাইপের যে প্রশাসনিক না, আসলে যে কোর্ট টাইপের বা আইন বিষয়ক যেসব ওয়ার্ড গুলো আছে এগুলো বেশিরভাগই আমার কাছে, আমি যতটুকু জানি সেটা মেবি আরবি হয়। সো আদালত কোন ভাষার শব্দ? আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনার কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে, আরবি, ফার্সি, উর্দু নাকি হিন্দি? হিন্দি ভাষা তো আমরা মনে হয় সবাই পারি, হিন্দি শুনলেই বোঝা যায় যে হ্যাঁ এটা হিন্দি শব্দ। উর্দু মোটামুটি বলা যায় হিন্দির মতোই, বাট আমার কাছে মনে না যে হিন্দি থেকে উর্দু ভাষাটা অনেক সুন্দর, মানে বেটার। আচ্ছা যাই হোক, হাবিবুল্লাহ হাবিব ভাই লিখেছেন অপশন এ আরবি। আরো যারা যারা দেখছেন আমাদের লাইভটি তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনার কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। আমার কাছে যেহেতু আরবি মনে হচ্ছে এবং বাকি যে দুইজন আছেন কমেন্ট করেছেন তারাও বলছেন অপশন এ আরবি, সো আমি আরবিটা সিলেক্ট করে দেখি এটা সঠিক উত্তর কিনা। জি, এটাই সঠিক উত্তর। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সঠিক উত্তরটি দেওয়ার জন্য। আরবি ভাষার কতিপয় শব্দ হচ্ছে আদালত, আইন, আমানত, আমলা, আসামি, আমিন, কাফন, কাফের, হারাম, হালাল, কামিজ, কসাই, তালাক, তুফান ইত্যাদি। যে একটু আগে যে কথাটা বলছিলাম যে আইন রিলেটেড বা প্রশাসন রিলেটেড মোটামুটি যতগুলো ওয়ার্ড আছে বেশিরভাগই হচ্ছে আরবি শব্দের মধ্যে পড়ে। আমি সবগুলোর কথা বলছি না, বেশিরভাগই হচ্ছে আরবির মধ্যে পড়ে। এছাড়া বাকি যেগুলো আছে সেগুলো অন্য ভাষায় অন্য শব্দের অন্তর্ভুক্ত আর কি, বাট বেশিরভাগই হচ্ছে আরবির মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন শেষ পর্যন্ত এবং আমাদের সাথে কোশ্চেনগুলো প্র্যাকটিস করবেন, নিজেকে যাচাই করবেন এবং নিজের ভুল ত্রুটিগুলো শুধরে নেবেন। সো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কবি আলাওলের জন্মস্থান কোনটি? এটা কিন্তু বাংলা সাহিত্য থেকে একটি প্রশ্ন করেছি। কবি আলাওলের জন্মস্থান কোনটি? ফরিদপুরের সুরেশ্বর, মাদারীপুরের ফতেয়াবাদে, বার্মার আরাকান, চট্টগ্রামের পটিয়া। আপনারা চারটা অপশন দেখতে পাচ্ছেন। কবি আলাওলের জন্মস্থান কোনটি? ফরিদপুরের সুরেশ্বর, মাদারীপুরের ফতেয়াবাদে, বার্মার আরাকান নাকি চট্টগ্রামের পটিয়া? আপনাদের মন্তব্যের জন্য অপেক্ষা করছি আমি। রিয়াদ খান লিখেছেন অপশন ঘ, চট্টগ্রামের পটিয়া। তো আরো যারা আছেন তারাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আনিল আক্তার আপু লিখছেন অপশন বি, মাদারীপুরের ফতেয়াবাদে। রিয়াদ খান লিখেছেন অপশন ঘ। যে দেখতে পেয়েছি আপনি চট্টগ্রামের পটিয়া বলেছেন এবং আনিল আক্তার বলেছেন মাদারীপুরের ফতেয়াবাদ। আরো যারা আমাদের লাইভটা দেখছেন তারা আমাদেরকে জানাতে পারেন আপনার সঠিক উত্তরটি এবং আপনার কাছে যেটি মনে হচ্ছে সেটাও আমাকে জানাতে পারেন। ফরিদপুরের সুরেশ্বর, আলাওলের জন্ম তো আমার মনে হয় না ফরিদপুরের সুরেশ্বরে হয়েছে। ফরিদপুরের জন্ম কার বলেন তো? আমাদের পল্লী কবি জসিম উদ্দিনের জন্ম কিন্তু ফরিদপুরে, সেটা আপনারা সবাই জানেন।
মাদারীপুরের ফতেয়াবাদ, বার্মার আরাকান, চট্টগ্রামের পটিয়া। আমার কাছে মাদারীপুরের ফতেয়াবাদটা মনে হচ্ছে, শিওর না আসলে। কবি আলাওলের জন্মস্থান কোনটি? হাবিবুল্লাহ হাবিব ভাই লিখেছেন অপশন ঘ, চট্টগ্রামের পুটিয়া। যেহেতু আমরা অপশন ঘটা দুজনের থেকে অপশন ঘ পেয়েছি এবং বেশিরভাগ অপশন ঘ বলছেন, তাহলে আমি অপশন ঘটা সিলেক্ট করে দেখি যে এটা সঠিক উত্তর হয় কিনা, নাকি আরেকটা অপেক্ষা করব। বাকিরা যারা আছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, আমরা অপশন ঘ চট্টগ্রাম পটিয়া সিলেক্ট করে দেখি সঠিক উত্তর কিনা। নো, এটা রং অ্যান্সার। আনিলা আক্তার আপু সঠিক উত্তর দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, রিয়াদ খান এবং হাবিবুল্লাহ হাবিব ভাই। আমার কাছে এটাই মনে হচ্ছিল। সো আলাওল কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। গতবার আমাদের 46তম বিসিএস এও কিন্তু আলাওলের একটা কোশ্চেন এসেছিল যে আলাওল কত শতকের কবি। তো আমরা একটু ব্যাখ্যাটা পড়ে নেই। আরাকান রাজসভার অন্যতম বাঙালি কবি আলাওল। মহাকবি আলাওলের জন্মস্থান নিয়ে মতবিরোধ আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আলাওল ফরিদপুর জেলার ফতেহাবাদ পরগনায় জন্মগ্রহণ করেছেন। ডক্টর মোহাম্মদ এনামুল হকের মতে মহাকবি আলাওল আনুমানিক 1607 সালে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন। সো আমরা যারা যারা মাদারীপুরে ফতেহাবাদ দিয়ে চট্টগ্রাম পটিয়া বলেছি, তাদের উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর হবে হচ্ছে মাদারীপুরের ফতেহাবাদ। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম কি? বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম কি? স্বর্ণকুমারী দেবী, সুফিয়া কামাল, চন্দ্রাবতী, রহিমুন্নেসা। এখানে স্বর্ণকুমারী দেবী কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বোন, মেবি বোনই তো, কনফিউজড হয়ে গেলাম। আচ্ছা, রিয়াদ খান বলছেন অপশন ক স্বর্ণকুমারী দেবী। শিওর আপনি এটা স্বর্ণকুমারী দেবী হবে? চারটা অপশন আছে, স্বর্ণকুমারী দেবী, সুফিয়া কামাল, চন্দ্রাবতী, রহিমুন্নেসা। একটা ছোট্ট হিন্টস দেই, স্বর্ণকুমারী দেবী কিন্তু আধুনিক যুগের কবি। একটু চিন্তা করে দেখুন, এখানে চারজনই কিন্তু মহিলা কবি। আপনি চিন্তা করে দেখতে পারেন যেখানে কে প্রথম মহিলা কবি হতে পারেন বাংলা সাহিত্যের। স্বর্ণকুমারী দেবী, সুফিয়া কামাল, চন্দ্রাবতী নাকি রহিমুন্নেসা। আনিলা আক্তার আপু লিখেছেন অপশন সি চন্দ্রাবতী। হাবিবুল্লাহ হাবিব ভাই লিখেছেন অপশন গ চন্দ্রাবতী। আরো যারা যারা আছেন তারাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনার কাছে কোনটি সঠিক উত্তর মনে হচ্ছে। স্বর্ণকুমারী দেবী হচ্ছে আধুনিক যুগের, সুফিয়া কামালও কিন্তু আধুনিক যুগের, এবং চন্দ্রাবতী কিন্তু আবার মধ্যযুগের কবি। তিনি কিন্তু একটা মহাকাব্য লিখেছেন এবং তিনি কার মেয়ে? দ্বিজ বংশীদাসের মেয়ে কিন্তু, কন্যা। তো আমরা অপশন গ চন্দ্রাবতী সিলেক্ট করে দেখি সঠিক উত্তর কিনা। যেহেতু অনেকেই বলছেন যে এটা সঠিক উত্তর হচ্ছে চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। তিনি 16 শতকের কবি ছিলেন। ময়মনসিংহ গীতিকার মলুয়া ও দস্যু কেনারামের পালা গীতিকা দুটির রচয়িতা তিনি। এছাড়া পিতার আদেশে তিনি রামায়ণ বাংলায় অনুবাদ করেন। তার পিতা হচ্ছে দ্বিজ বংশীদাস। সো তিনি হচ্ছে রামায়ণটাকে বাংলায় অনুবাদ করেছিলেন এবং তিনি রামায়ণের প্রথম নারী অনুবাদক। সো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনারা যারা যারা সঠিক উত্তর দিয়েছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খায়রুন্নেসা জুথি রিয়াদ খানকে আই লুক দিচ্ছেন এভাবে। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আশা করি আপনারা নেক্সট
সকলেই সঠিক উত্তর দিবেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি এবং আজকের যে প্র্যাকটিস শো সেটার আশা করি লাস্ট কোয়েশ্চেন থাকবে, এটাই আমাদের। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোনটিতে সত্যবিধান লঙ্ঘিত হয়েছে? কোনটিতে সত্যবিধান লঙ্ঘিত হয়েছে? পরিষ্কার, বিষণ্ণ, নিষ্ফল, কল্যাণীয়েষু। আপনারা যারা যারা আমাদের লাইভটি দেখছেন তারা আমাদেরকে জানাতে পারেন যে কোনটি সঠিক উত্তর। কোনটিতে সত্যবিধান লঙ্ঘিত হয়েছে? পরিষ্কার, বিষণ্ণ, নিষ্ফল, কল্যাণীয়েষু। আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনার সঠিক উত্তরটি। এখানে পরিষ্কার, বিষণ্ণ, নিষ্ফল, কল্যাণীয়েষু কোন জায়গা সত্যবিধান লঙ্ঘিত হয়েছে? নিচে কোন অপশনটাতে? আপনারা এখানে অনেকেই কিন্তু আমাদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত ছিলেন। তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আজকের শেষ প্রশ্ন, বা যদি চান আমরা আরেকটি প্রশ্ন দিতে পারি। সো এটা আমি আসলে ভাবে হয়তো কেউ বলছেন না, তাহলে আমি সিলেক্ট করি, পরিষ্কার দেই। কোনটিতে সত্যবিধান লঙ্ঘিত হয়েছে? জি, সঠিক উত্তর হচ্ছে পরিষ্কার। সো আমরা এটা ব্যাখ্যাটা একটু দেখে নিই। পরিষ্কার বানানে সত্যবিধান লঙ্ঘিত হয়েছে। শুদ্ধ বানান হচ্ছে, এখানে কিন্তু দন্তের স দিয়েছিল যে পরিষ্কারে দন্তের স কয় আকার দেন র, কিন্তু আসলে সঠিক উত্তর হচ্ছে পেটকাটা মূর্ধন্য স দিয়ে হবে। ইকারান্ত ও উকারান্ত উপসর্গের পর তৎসম শব্দের বানানে পেটকাটা মূর্ধন্য স বসে, যেমন প্রতিষেধক, পরিষদ, অভিষেক ইত্যাদি। সো এটাই আমাদের লাস্ট কোশ্চেন ছিল না, আমরা এখন লাস্ট কোশ্চেনে যাচ্ছি। তো আশা করি আপনারা যারা যারা আমাদের লাইভটা দেখছেন তারা আমাদের শেষ প্রশ্ন, আজকের প্র্যাকটিস সেশনের শেষ প্রশ্নের উত্তরটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। নাউন থেকে কোশ্চেন এসেছে, দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড। বাক্যে গোল্ড শব্দটি কোন প্রকারের নাউন? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন? এখানে the necklace is made of gold, নেকলেসটি গোল্ডের তৈরি। এই বাক্যে যে গোল্ড শব্দটি রয়েছে এটা কোন প্রকারের নাউন হবে? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এখানে যে নাউনগুলো রয়েছে, প্রপার নাউন কিন্তু একদম স্পেসিফিক করে যদি কোনো কিছুর নাম বোঝানো হয়, আমরা তো নাউন মানে জানি যে কোনো কিছুর নাম বোঝানো হলে সেটাকে নাউন বলা হয়। সো প্রপার নাউন হচ্ছে যে কোনো জিনিসের স্পেসিফিক নাম বোঝালে সেটাকে প্রপার নাউন বলে। কমন নাউন হচ্ছে অনেকগুলো জিনিসকে যে সেম নামেই ডাকা হয়, মানে কোনো স্পেসিফিক নাম না, যে একটা নামে অনেকগুলো জিনিসকে বোঝানো হচ্ছে, এটাকে কমন নাউন বলে। কালেকটিভ নাউন হচ্ছে যুক্তভাবে একটা টিম টাইপের, যে অনেকগুলো জিনিসকে একসাথে যুক্ত করে যে একটা নাম দেওয়া হয়, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে ম্যাটেরিয়াল টাইপের কোনো কিছু বোঝানো, যে এটা তৈরি ওটা তৈরি, এইভাবে আর কি বোঝানো হয় ম্যাটেরিয়াল নাউন। সো আমাদের যে লাইনটি আছে, দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, নেকলেসটি গোল্ডের তৈরি। এখানে গোল্ড যে শব্দটি রয়েছে এটা কোন ধরনের নাউন আপনাদের কাছে মনে হচ্ছে? শামিম রেজা বলছেন অপশন ঘ, ম্যাটেরিয়াল নাউন। আনিল আক্তার আপু বলছেন অপশন বি, কমন নাউন। ওকে, আরো যারা যারা দেখছেন আশা করি আমাদের লাস্ট যে কোশ্চেনটা রয়েছে, লাস্ট কোশ্চেনের সবাই সঠিক উত্তর দেবেন, বা সবাই কমেন্ট করে আমাদের জানাবেন যে কোনটি উত্তর আপনার কাছে মনে হচ্ছে। আপনাদের সকলের কাছ থেকে আমি কমেন্ট আশা করছি। আমাদের প্র্যাকটিস সেশনের লাস্ট কোশ্চেন, শামিম রেজা বলেছেন অপশন ঘ, ম্যাটেরিয়াল নাউন। ওকে, আরো যারা দেখছেন তারাও আমাদেরকে কমেন্ট করে জানান যে দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, এখানে গোল্ড শব্দটি কোন প্রকারের নাউন? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন?
আমাদেরকে কমেন্ট করে জানান যে এটা সঠিক উত্তর কোনটা মনে হচ্ছে আপনাদের কাছে। যেহেতু তো আপনারা যারা যারা অপশন ডি ম্যাটেরিয়াল নাউন বলেছিলেন তারা সকলে সঠিক উত্তর দিয়েছেন। সো শ্রীসাদ রহমান স্বচ্ছ ভাই বলেছেন অপশন ডি ম্যাটেরিয়াল নাউন। তো আপনারা যারা যারা অপশন ডি ম্যাটেরিয়াল নাউন বলেছেন তারা সকলেই সঠিক উত্তর দিয়েছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকে আমাদের এখন আমি প্র্যাকটিস সেশনটা শেষ করতে যাচ্ছি। তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের আড্ডা। তো অনেকেই আমাদের আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা পরবর্তী আরো যে শো গুলো আছে সেগুলোতেও আমাদের সাথে থাকবেন। এবং আরেকটি ইনফরমেশন দিয়ে দিই, আমাদের বিকাল 3টার সময় কিন্তু লাইভ কুইজ শো হবে। তো সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারেন এবং 100 হার্টজ জিতে নিতে পারেন বিজয়ী হয়ে। এছাড়া আমাদের সন্ধ্যা 7টার সময় ইফতারের পরপরই কিন্তু মডেল টেস্ট হয়, সেই মডেল টেস্ট গুলোতেও অংশগ্রহণ করতে পারেন। ইফতারের পরে কিন্তু সবাই হাতে নেই, তো সময়টাকে যদি আমরা ইউটিলাইজ করি বা নিজেদেরকে যাচাই করে নিতে পারি। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো আমাদের লাইভ কুইজ শো এবং মডেল টেস্টে অংশগ্রহণ করার জন্য। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।